এখানে শিরোনামে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আইজিপি বাহারুল হককে সরিয়ে দেওয়ার জন্য আইনি নোটিশ। কাণ্ডের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের স্পর্শকাতর প্রতিবেদনে দায়ীদের তালিকায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের নাম ওঠার পর চাপে পড়েছে দেশের শীর্ষ পুলিশ প্রশাসন। এরই মধ্যে তাকে অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যা ক্ষমতার করিডোরে নতুন আলোড়ন তুলেছে। শুধু তাই নয়, নোটিশে 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে বলা হয়েছে আইজিপিকে সরানো না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের 3 আইনজীবী এই নোটিশ পাঠিয়েছেন। লন্ডনে নেওয়া হবে। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা, তা এখনো আগের মতোই আছে। নির্বাচনের কিন্তু সব প্রক্রিয়া চলছে। আজও বিএনপি আরো 36 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আগামীকাল সকালেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নিয়ে যাওয়া যাই বলা হয়ে থাকুক না কেন, মূলত তার চিকিৎসাকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে গ্রহণ করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা মনে হচ্ছে না আসলে। কারণ তারেক জিয়া দেশে আসতে পারেনি। যদি তার চিকিৎসার জন্যই তাকে নেওয়ার উদ্দেশ্য হতো, তাহলে তারেক জিয়ার আশা নিয়ে এত জল ঘোলা করা হতো না। তাই বিষয়টিকে লুকিয়ে সামলানোর চেষ্টা করা হচ্ছে বলেই অনেকে মনে করছেন আর কি। তারেক জিয়া দেশে ফিরতে না পারার কারণে যে আলোচনা, সমালোচনা এবং প্রশ্ন তৈরি হয়েছে, মনে হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করাই মূল উদ্দেশ্য। আমরা তো বারবারই শুনছি যে তার জীবন এখন ঝুঁকির মুখে। যদি সত্যি তার জীবন এত বড় হুমকি থাকে তার জীবনে, তাহলে প্রশ্ন আসে এই হুমকি কিভাবে তৈরি হলো? কারণ এখন তো শেখ হাসিনা নাই, এবং সরকার, অন্যান্য রাজনৈতিক দল এবং দেশের মানুষ সবাই যেখানে চাচ্ছে, সেখানে কি ধরনের হুমকি এখানে বিদ্যমান সেটা কিন্তু পরিষ্কার না। আর এই ধোঁয়াশায় নানা ধরনের প্রশ্ন এবং আলোচনা এবং স্পেকুলেশনের জন্ম দিয়েছে। এই হুমকিটা আসলে কখন দূর হবে? 2 মাস পরে নির্বাচন, 2 মাসের মধ্যেই এই দেশে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তারেক এখনো ফিরতে পারলো না। কি সেই হুমকি যেটা তাকে দেশে আসতে দিচ্ছে না, সেটা সে পরিষ্কার করেনি। বিভিন্ন মাধ্যমে যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলো হলো, ভারত এই মুহূর্তে একটি চাল দিচ্ছে তারেককে দূরে রাখার জন্য, এবং তাদের উদ্দেশ্য সালাউদ্দিন আহমেদকে এই দলের প্রধান বানানো বা মহাসচিব বানিয়ে তাকেই দিয়েই আগামী দিনে সরকারটি পরিচালনা করার একটি রাস্তা তৈরি করা। কিন্তু এটা কি আসলেই সম্ভব? এদেশে মানুষ কি এটা মেনে নেবে? মানুষ কি এতটাই নির্বোধ? সালাউদ্দিনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটা তো এখন ওয়েল এক্সপোজড একটা বিষয়। আর এরপরেই প্রশ্ন আসে, তাহলে সালাউদ্দিন সহ বিএনপির একটা উপরের দিকের অনেক নেতারই অসংলগ্ন বক্তব্য, অনেক ক্ষেত্রে বাংলাদেশের আগামী গণতন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান, এই সব কিছু দেখলে মনে হয় যে তারা আসলে ভিন্ন কোনো জাহাজে করে অন্যদিকে যাত্রা করতে চান। সেই জায়গাটায় তারেক রহমানের আসলে অবস্থানটা কি? তিনি কি অবস্থার শিকার? তিনি কি কোনো ধরনের চাপের মুখে আছেন? চাপটা কোথা থেকে আসছে? তিনি কি ব্ল্যাকমেইলের শিকার, নাকি তিনিও এই শ্যাডো ফোর্সেরই একটা পার্ট বা অংশ হয়ে গিয়েছেন? এর উত্তর আগামী নির্বাচনের আগেই হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে কি হবে? আমি আপনাকে বলতে পারি, গত 17-16 বছরে বিএনপি কে ভাবতে পারে নাই শেখ হাসিনা, বাট এই সিচুয়েশনে কিন্তু হবে। আমি আগে একটা লাইভে বলেছি এবং হাসিনা আক্তার শোতে বলেছি যে তারেক জিয়ার বর্তমানে কন্ট্রোল আছে হচ্ছে 40% দলের উপর। এই 40% এখন আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে মহাসচিব। উনি গত 2-3 মাসে কিন্তু মোটামুটি অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছেন এবং উনি আমার ক্রেডিবিলিটি লুজ করেছেন। দিস ইজ এ পার্ট অফ দ্য প্ল্যান। হাসিবাদ চালাইলো, কোনদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে, নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল।
যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন, মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন, না গল্প করবেন হাউস আছে আমার কলে। ছবি ছবি কই মির্জা ভাই, আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছি কি জানেন না, খারাপ কিছু কমু না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সালাউদ্দিন ধরে নেওয়া হচ্ছে নেক্সট মহাসচিব তাকে করা হবে এবং পরবর্তীতে সেই হত্যাকর্তা হয়ে যাবে কিন্তু যদি তারেক জিয়া যদি না আসে। এবং এটা হবে একটা দলটার জন্য ডিজাস্টার। এটা হচ্ছে ভারতের হোপ যে এই তাদের লোক সালাউদ্দিনকে দিয়ে তারা দলটাকে আবার কন্ট্রোল করে, তখন আর আওয়ামী লীগের দরকার নাই, আওয়ামী লীগের দরকার নাই, তাদের লোক আছে এখানে। সো এটা হবে একটা দেশের জন্য ডিজাস্টার ডিজাস্টার ডিজাস্টার। এবং এই সিচুয়েশনে এই জন্যই প্রফেসর ইউনূস খুব করে যেতে কেউ যেন এই সরকারকে ব্লেম দিতে না পারে যে আমাদের সিকিউরিটি এনশিওর ছিল না, সমস্ত সিকিউরিটি এনশিওর করা হয়েছে। এবং আমি একটা জিনিস বলবো যে আমি কিন্তু প্লেন ল্যাঙ্গুয়েজে বলতে পারেন যে তারেক জিয়া কিন্তু এসএসএফ এর সিকিউরিটি পাওয়ার কথা না। খালেদা জিয়া ম্যাডাম ওয়াজ তিনবারের প্রাইম মিনিস্টার, পেতে পারেন, কিন্তু ওই ফ্যাসিলিটিও তাকে দেওয়া হয়েছে যে তাকে এসএসএফ এর সিকিউরিটি দেওয়া হবে। তাহলে এখন যে প্রশ্নটা সবার আগে আসে যে তারেক জিয়া নিজেই কি গত 15 মাস 16 মাস ধরে এই যে বিএনপির নেতাদের অযাচিত বিভিন্ন কথাবার্তা, লাগামহীন কথাবার্তা, তাদের কর্মকাণ্ড, সংস্কারের বিপক্ষে দাঁড়ানো, আগামী দিনে যে সরকার অথবা যে গণতন্ত্রায়নের জন্য যে প্রয়োজনীয় সংস্কার দরকার ছিল প্রতিটাতে ভেটো প্রদান করে তারা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করে, একটা অচল অবস্থা তৈরি করে, সবকিছু কি তাহলে তারেক জিয়াও অংশগ্রহণ করছে? কেউ কি তার নিজের আগামী ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়? তারেক জিয়ার বুদ্ধি বা রাজনৈতিক প্রজ্ঞা কি এতটাই বিলো স্ট্যান্ডার্ড অবস্থানে রয়েছে, নাকি তারেক জিয়া নিজেই এই চক্রের মধ্যে পড়ে কোথাও আটকে আছে যেটা সে বলতে পারছে না? এই বলতে পারা না পারার যে রাজনীতি, বলতে না পারার যে প্র্যাকটিস, এইটা বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই করে। সত্য বলতে জানা উচিত এবং সত্য বলতে পারলে অনেক সমস্যার সমাধান হয়, অনেক পাপ মাফ হয়ে যায়, অনেক অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে মানুষ মুক্ত হয় এবং মানুষ আবার নতুন করে শুরু করতে পারে। অর্থাৎ কেউ যদি সত্যটা বলে ফেলতে পারে তাহলে এর পরে তার যে সময়গুলো থাকবে বা আগামী দিনগুলোতে তাকে আর ওই বোঝাটা বহন করতে হয় না। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা কেন জানি মিথ্যাই তাদের জীবনের ধর্ম, এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে তারা চলে। লাভ করি এবার মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি যেন আর কিছু না কই, আমি যেন তারা না ধরি। আবার নিজে এসএসএফ এর কাছ থেকে কনফার্ম করা যে তারা এয়ারপোর্টে আসলে ওখান থেকে তাকে ভিআইপি যে সিস্টেম আছে এবং সেই হিসাবে নিয়ে যাবে। আমি আপনাকে এটা বলতে পারি, বাংলাদেশ আর্মি নিয়ে যতই কথা বলি, কয়জন জেনারেল ভারতে পালায় গেছে ব্লা ব্লা ব্লা, বাট এটার স্টিল প্রফেশনালিজম নিয়ে আপনাদের কোনো ডাউট থাকার কথা নাই, আমার কোনো ডাউট, এবং এসএসএফ এর প্রফেশনালিজম নিয়ে আমার কোনো ডাউট নাই। সো উনার তারেক জিয়ার যত লাইফ থ্রেটই থাকুক না কেন, এই সিচুয়েশনে যদি উনি দেশে না আসে, যদি ম্যাডাম খালেদা জিয়ার ভালো মন্দ কিছু একটা হয়, তাহলে এটার দায় কিন্তু তারেক জিয়াকে। আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে। একটা হচ্ছে যে আপনি ক্রিটিক্যালি দেখতে পারবেন, সাসপিশিয়াসলি দেখতে পারবেন, অনেস্টলিও দেখতে পারবেন যে আমার একক সিদ্ধান্তে আসা সম্ভব না। কথা তো সত্য। উনি তো পার্টির একটা ফোরাম আছে, ওনার স্ট্যান্ডিং কমিটি আছে, ফ্যামিলি আছে, একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে, ওনার অ্যাডভাইজার আছেন। আমি বিশ্বাস করি যে উনি গুড ফেইথে কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেকটিভ ডিসিশন মেকিং এর জায়গা এখানে আছে। সুব্রত বাইন নামে এই যে আপনার একটা ক্রিমিনাল গ্রেফতার হইল গত কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে, আপনার মনে আছে? সে কিন্তু ডিবিতে কিন্তু জবানবন্দিতে বলেছে যে অনেক কিছু কথা বলেছে, ভারতে টাকা পয়সা লেনদেন, প্রশিক্ষণ, অস্ত্র,
নাম পাল্টায়, অনেকগুলো পাসপোর্ট করা, অনেক গল্প বলেছেন লম্বা সময়। ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কিভাবে একসাথে কাজ করেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কিভাবে কাজ করেছেন। পার্টিকুলারলি যেটা বলেছেন তারেক রহমানের জীবনের হুমকির ব্যাপারে, যে জেনুইনলি তারেক রহমানের জীবনের হুমকি আছে এবং তাকে একাধিকবার লন্ডনে পর্যন্ত অ্যাসাসিন করবার জন্য চেষ্টা করা হয়েছে। এখন এই রকম একটা রিয়েলিটিতে ওনার জীবনের হুমকি আছে। বিএনপির যে নেতৃত্বের কাঠামো, এই কাঠামোতে কিন্তু উনি এখন খুব গুরুত্বপূর্ণ ফিগার হয়ে গেছেন। মানে ওনার অবর্তমানে কিন্তু অলরেডি দলে অনেকগুলো হুমকি তো তার বাবা জিয়াউর রহমানের ছিল, এবং যে রাতে জিয়াউর রহমান খুন হন তার আগের দিন সকালে তিনি যখন ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করেন, তখন এনএসআই চিফ তাকে চিটাগাং যেতে নিষেধ করেছিল। তার বাবা তো সেই কথা শোনেনি। এত ভয় যার জীবনে আছে, তাকে তো বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপ্রধান হওয়ারই তার যোগ্যতা কি আছে? প্রশ্ন আসছে যে উনি কেন তাড়াতাড়ি আসছেন না। গত 1 বছর থেকে আলোচনাটা কিন্তু আছে। বেগম জিয়া বয়স হয়ে গেছেন, উনি এখন রকম অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করছি। তো সেই রকম রিয়ালিটিতে প্রত্যাশা হচ্ছে উনি ইমিডিয়েটলি ফিরে আসবেন, কিন্তু আবার নিরাপত্তার হুমকিটা আছে। এবং নিরাপত্তা হুমকি আছে বলে আপনার মনে থাকার কথা, গত 1-2 মাস আগে আমরা দেখেছি যে উনি স্পেশাল প্রোটেকশনের জন্য গাড়ির আবেদন করেছেন, বুলেট প্রুফ গাড়ি, অস্ত্র ক্যারি করবার জন্য আবেদন করেছেন। তো সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এর বাইরে হচ্ছে যে আমি যেহেতু ইংল্যান্ডে আপনার লিগ্যাল প্র্যাকটিস করেছি, সেখানে আমি ধারণা করছি যে উনি অ্যাসাইলাম ক্লেম করে সেখানে আছেন। তো অ্যাসাইলাম গ্রান্ট হলে যেটা হয়, ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে আপনি এখানে থাকতে পারবেন এবং এই ডকুমেন্টটা দুনিয়ার সব জায়গাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন। মানে যেই দেশের ভয়ের কারণে, গভর্নেন্সের কারণে আপনি ওই দেশে যেতে পারেন না, ওই আপনার যাওয়ার একটা বার থাকে। তো অ্যাসাইলাম ডকুমেন্টে এটা লেখা থাকার কথা যে উনি বাংলাদেশে আসতে পারবেন না, জেনুইনলি থাকে। কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে জীবন হানির সম্ভাবনা আছে বলেই তো আপনি ওই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন। অতএব জেনুইনলি তারা বলবে যে আমাদের নিরাপত্তার শর্তের ভিতর একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না, অন্য যে কোনো দেশে যাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই, যদি না উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে থাকে। আমরা জানি না উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা, বাট অন্য বিভিন্ন সময় শুনেছি যে উনি নেন নাই। উনি লন্ডনে এখন অ্যাসাইলামের উপর ভিত্তি করে হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন। তো সেখানে ওনার এক্সিস্টিং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি বাংলাদেশে আসতে পারবেন না। সেই জায়গাতে হতে পারে যে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি বলেছেন, তো সেই ডকুমেন্টে যদি আপনি আসতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট পাস ইস্যু করে দেবে। জি, তো ইস্যু করে দিলে উনি আসতে পারবেন। কিন্তু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই আসা যাওয়ার মধ্য দিয়ে ওনার ইংল্যান্ডে থাকার যে রাইট আছে সেটা ক্ষুণ্ণ হবার একটা সম্ভাবনা আছে। তো সেই রকম একটা লিগ্যাল জটিলতাও হতে পারে, এটা আমি ধারণা করছি, জাস্ট লিগ্যাল অ্যাজাম্পশন থাকতে পারে। তো এর বাইরে হচ্ছে যে আর বাকিটা হচ্ছে যে পলিটিক্যাল রিয়েলিটি। উনি জানেন উনি এবং ওনার পরিবার গত 17 বছর কি ধরনের নির্যাতনের মধ্য দিয়ে গেছেন, যে উনি নিজে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। দেশটাকে 2 ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো 71-এর বাল যুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি, এটা তো জানা দরকার। তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত 3 মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা জরিপ করি, সারা দেশে ঘুরে ঘুরে। ক্ষুব্ধ হচ্ছেন তারেক রহমানের ওপর, খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর, যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না। তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে, তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা, দেশ, দল কারো দায়িত্ব নিতে রাজি নন। রাজনীতির নানা মারপ্যাচ, কৌশল আর অবশ্যই পরম করুণাময়ের নির্ধারিত যে ভবিতব্য, তা কি করে সব হিসেব নিকেশ একেবারে উল্টে পাল্টে দিতে পারে, সেটা 2024-এর আগস্টের পর থেকে খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির রাজনীতি, এগুলোকে বিবেচনা করলে সম্ভবত খুব স্পষ্ট হয়ে যাবে। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষ ধারণা করেছিলেন যে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জিয়া,
কারণ শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারই নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন, এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী, আগামীর নেতা হিসেবে। আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে, বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। মনে করে দেখুন 5ই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু 3 বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, নির্বাচন হবে খুব দ্রুত, আর খালেদা জিয়াকে দ্রুততম সময়ে মুক্তি দেওয়া হবে। 6ই আগস্ট মুক্তি পেলেন বটে, কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না। মানে রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো। তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না। এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না, যে কবে, কখন, কিভাবে ফিরতে পারবেন, আর কেনই বা মায়ের এমন সংকট মুহূর্তেও ফিরতে পারলেন না। আর ভাবুন 8ই আগস্ট, যার অনেক আগেই ধারণা করা হয়েছিল, মানে 6-7 তারিখে আমরা বারবার শুনছিলাম যে প্লেন চার্টার করা আছে, ভাড়া করা আছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা যাবার জন্য, এবং তারেক রহমান ঢাকা পৌঁছচ্ছেন আর পল্টনের জনসমাবেশে সরাসরি বক্তব্য দেবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। অথচ 8ই আগস্ট কিনা বাংলাদেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ক্ষমতা নিতে, এবং তিনি ফেরা মাত্রই তার সকল মামলা উঠে গেল। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে 21শে আগস্টের মামলাটি এখনো সরকার আপিলের সুযোগ কিংবা পুনর্বিচারের সুযোগ ধরে রেখেছে। এই তো দশা। এই দশায় খালেদা জিয়ার শরীরের অবস্থাটা এতটা সংকটপূর্ণ হয়ে উঠেছে যে গত 11-12 দিন ধরে তিনি হাসপাতালে, সারা দেশে তার নেতা কর্মী, ভক্ত, সমর্থকেরা তার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন, এবং তিনি ঠিক কি শারীরিক অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের ভেতরে তা নিয়ে কৌতূহল বাড়ছে। নানা রকম গুজব, গুঞ্জনও তার নেতা কর্মী সমর্থকদের মাধ্যমেই দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ বাড়াচ্ছে। বড় সমস্যা হচ্ছে সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না। বিএনপির বড় সমস্যা হচ্ছে তার নেতৃত্ব অত্যন্ত দুর্বল। দেশে যারা নেতা আছেন তারা ব্যবসা বাণিজ্য, নিজের স্বার্থ বাইরে দল নিয়ে কতখানি চিন্তা করেন আমি জানি না। তবে একটা কথা আমি আবার একটু বলে রাখি, আমার উপরে তিনি অসন্তুষ্ট, কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনা করেছি। আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। ওভারঅল পারফরমেন্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে। তিনি, আমি লক্ষ্য করছি, পরিশ্রম করছেন, দেখতে শুনতে ভালো, লেখাপড়াটা কিছু জানেন, করেন। অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, একদমই অ্যাকসেপ্টেবল নয়। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয়, অন্য কোনো কালচারে নয়। হ্যাঁ, তার সঙ্গে কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক, কোনো দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে। সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের, বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার অনেক রকমের কারেকশন দরকার। এখন তিনি বলবেন তাকে আমি উপদেশ দেওয়ার কে? আমি উপদেশ দিই একজন নাগরিক হিসেবে, যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন। আমি উপদেশ দিই একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে, এবং এটাই আমার কাজ। এবং এটা যতক্ষণ উনি প্রকারান্তরে আসলে সালাউদ্দিন আহমেদকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছে। এরকম মানুষ আরো পাওয়া যাবে, মানে তারা হচ্ছে আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করে। সালাউদ্দিন আহমেদকে আস্তে আস্তে মানুষের সামনে পরিচিত করে তার রয়ের এজেন্ট হওয়ার যে বদনাম, সেটিকেও দূর করে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে। কি বিচিত্র সেলুকাস এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের রাজনীতি, এবং প্রতারণার যে অর্ধ শত বছর ধরে চলছে প্রতারণার যে বন্দোবস্ত,
সেটি 24-এর পরও কি বিচিত্রভাবেই না এদেশের মানুষকে গ্রাস করে খাচ্ছে। একদিকে আছে ইন্ডিয়া, অন্যদিকে আছে আমেরিকা। একদিকে আছে ইউনূস সরকারের নির্লিপ্ততা, আমেরিকার প্রতি তাদের আনুগত্য, অন্যদিকে শেখ হাসিনা এবং ভারত মিলে ওখানে বসে দেশটাকে ধ্বংস করছে। আবার বিএনপি সেই ভারতেরই একটা অংশের সাথে যুক্ত হয়ে নানা ধরনের প্রতারণা করছে। তাহলে রইল বাকি কে? 71-এর পরাজিত শক্তি জামাত ইসলামী। জিয়ার যে মিস্ট্রি, তার রাজনীতি নিয়ে, তার ভারতের সাথে সম্পর্ক নিয়ে এবং বিএনপিকে ধ্বংস করে প্রায় ফেলেছে সে, সেই মিস্ট্রির পর্বটা আজকে শেষ করা যেতে পারে মাসুম মাহবুবের কি বলে সেটা শোনার পর। হয়েছে যে কারণে আমি কিছুটা অনিয়মিত হয়েছিলাম লাইভের ক্ষেত্রে, বাট এই যে প্রায় 14টা ডিস্ট্রিক্ট ঘুরেছে তার প্রধান কারণ হলো আপনাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করব নির্বাচন নিয়ে কি চলছে দেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের। ঘরে বসে শুধু সংবাদ দিতে চাই না, আমরা আপনাদেরকে একদম মাঠ থেকে তথ্য নিয়ে যে তথ্য পেয়েছি সেই আলোকে তথ্য দেব, ইনশাআল্লাহ সেটা ধারাবাহিক জানাবো আপনাদের। আসেন বাংলাদেশ প্রসঙ্গে আগে খবরগুলো দিই একটা একটা করে। বেগম খালেদা জিয়া শুক্রবার সকাল 10টার মধ্যে, অর্থাৎ 10টায় না 10টার মধ্যে তিনি লন্ডন যাবেন কি বলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে চেপে। কাতারের রাজ পরিবারের পক্ষ থেকে তাকে পূর্বের মতো নেয়ার জন্য তার বড় ছেলের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে আসবেন এবং তিনি তার তত্ত্বাবধানে বিশেষজ্ঞ টিম সহ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রা করবেন। তারপর লন্ডনের টিমগুলো আবার জানিয়েছে যে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে যদি তিনি সঠিক সময় বাংলাদেশে পৌঁছতে পারেন, অর্থাৎ খালেদা জিয়াকে যে সময়টিতে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে এই সময়ের আগে তিনি বাংলাদেশে ল্যান্ড করেন লন্ডন থেকে ডক্টর জুবাইদা রহমান, সেক্ষেত্রে তিনি ফিরতি ফ্লাইটে অর্থাৎ শাশুড়ির সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও তিনি লন্ডন ফিরে যাবেন। আর যদি তিনি সঠিক সময়ে আসতে না পারেন সেক্ষেত্রে তারেক রহমানের ছোট ভাই বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শারমিলা রহমান তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন। এই পরিস্থিতিতে এখন রয়েছে বিএনপি। দুটো প্রশ্ন আসে। এক, বেগম খালেদা জিয়াকে ঘিরে জিয়া পরিবার মোটামুটি লন্ডনে চলে যাচ্ছে, থাকছে বিএনপির বাকি নেতারা। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশে চলে এসেছিলেন, অনেকেই বলছিলেন তিনি দেশেই থাকতে চান। এর আগেও তাকে অনেক অফার দেওয়ার পরও তিনি দেশ ছাড়েননি এবং খালেদা জিয়া তার বক্তব্যে বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার সব। তো সেই খালেদা জিয়া আবারও লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। লন্ডনের দুটো হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে তার জন্য, যে কোনো একটিতে তিনি ভর্তি হবেন, ফিরছেন না। এবং আমরা যতটুকু দেখলাম যে তারেক রহমানের আসা দেশে আসা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কোনো কোনো গণমাধ্যম বলছে আজকে তিনি আসছেন, ফ্লাইটে উঠছেন তিনি, হিথ্রোতে দেখা গেছে তিনি, এরকম নানান রকম তথ্য গুজব প্রচার হচ্ছে। কিন্তু সবকিছু মিলে এখনো বোঝা যাচ্ছে তারেক রহমানের আশাটা কবে এটা অনিশ্চিত, এটা এখনো দল বা তারেক রহমান কেউ সিদ্ধান্ত নেননি। তো আমরা চাইবো যে গুজবগুলোতে আমরা কান না দিই, কারণ এই গুজবগুলো বিএনপির মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে এবং কর্মীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করছে। এখান থেকে আমাদের উতরাতে হবে। কেউ অতিরঞ্জিত এই খবরগুলো প্রচার করবেন না। তারেক রহমান দেশে আসলে তিনি ঘোষণা দিয়ে আসবেন এবং দেশবাসী সেটা জানবে এবং তার যারা টিমের সদস্য রয়েছেন বা দলের সদস্য রয়েছেন, তো ওই যে ফিল্মে নায়িকার কথা বললাম, এটা নিয়ে এখন নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বিএনপি যথেষ্ট বড় দল, জনপ্রিয় দল, ভোটার বেশি, সব ঠিক আছে, কিন্তু পর্দার অন্তরালে যেই দলের প্রধান ব্যক্তি নিজে তার নিজের দেশে আসতে পারছেন না, এই অনিশ্চয়তা, এই ভয়, এই শঙ্কা বিএনপির মধ্যে হতাশা সৃষ্টি করছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার তার অসুস্থতা বা তাকে নিয়ে যে গুজব মার্কেটে এসছে তিনি মারা গেছেন, এরকম অনেকে প্রশ্ন করেন, ভাই তিনি তো বেঁচে নেই, এটা না সেটা না, এরকম অনেক কথা বলেন। এইসব কথায় কান দেবেন না, এগুলো গুজব। তো সবকিছু মিলে এই মুহূর্তে বিএনপি একটা মানসিক চাপে আছে। এই চাপটার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? বিএনপির মধ্যে ভারত ব্লকটা এখন মাঠে আছে এবং তারা বিএনপিকে পরিচালনা করছে। ভয়টা হলো এখানে।
এই মুহূর্তে অর্থাৎ আগামীকাল তারেক রহমান বেগম খালেদা জিয়া দেশ ছাড়ার পর জিয়া পরিবারের একজন সদস্য দেশে থাকছেন না, পুরোপুরি বিএনপি। আর বিএনপি সেই দল যেই দল 111 সৃষ্টি করেছিল তাদের নিজেদের লোকদের মাধ্যমে। বিএনপি সেই দল 111-এর পর বিশাল গ্রুপ সংস্কারপন্থী হয়ে গিয়েছিল। বিএনপি সেই দল যে দলটি বিভিন্ন দল থেকে লোক ভাড়া করে এনে পরিচালিত হয়, যে কারণে এদের নির্দিষ্ট আদর্শিক বা চারিত্রিক দিকটাকে বিএনপি কখনো তার দলের জিয়াউর রহমানের সাথে অন করতে পারে না। পারে না কেন? আওয়ামী লীগের চরিত্র দেখলে বোঝা যায় গুন্ডা, মাস্তান, অসভ্য, বেয়াদব, লুচ্চা লাফাঙ্গা। কিন্তু জিয়াউর রহমান যে আদর্শে রাজনীতি করেছেন দেশের জন্য, বিএনপির অনেকেই সেটা জানেন না, বোঝেন না, লালনও করেন না। কিন্তু ব্যক্তিগত লাভের জন্য বিএনপি করছেন, বড় দল বিএনপি করছেন, বিএনপি করে মন্ত্রী হবেন, অর্থ বাগাবেন, অনেকেই জন্য আসেন। কিন্তু বিএনপির যে ধারাটা ন্যাশনালিস্ট ভার্সেস ইসলামিস্ট, জাতীয়তাবাদ এবং সঙ্গে ইসলামের মূল্যবোধের যে জায়গাটা, আমরা বেগম জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপির মধ্যে এটা কম দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি মাথায় টুপি দিয়ে মদিনা সনদের কথা বলা হয়, কিন্তু জনগণ বুঝতে পারছে যারা বলছেন শরীয়ত মানি না, বিশ্বাস করি না, তারা আবার মদিনা সনদ বলছেন। তার মানে এটা যে ভোটের রাজনীতি সেটাও মানুষ বুঝতে পারছে। তাহলে করণীয়টাকে, করণীয়টা হলো বেগম খালেদা জিয়া যেই আদর্শিক রাজনীতিটা করেছেন, যে দর্শনটাকে বাংলাদেশের জাতীয়তাবাদ বা ইসলামী মূল্যবোধের জায়গায় নিয়ে এসছেন, এই রাজনীতিটা আবার ফিরিয়ে আনতে হবে। কারণ বেগম জিয়ার রাজনীতিটা সঠিক পথে ছিল। কিন্তু এখন যারা করছেন, ওপারের প্রেসক্রিপশনে হোক বা উদ্দেশ্যে হোক, এটা বিএনপিকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা চাই বিএনপি খালেদা জিয়া রুলে আবার চলে। খালেদা জিয়া ইসলাম কেন্দ্রিক রাজনীতি করেছে কিনা সেটা বলা মুশকিল। জামাত ইসলামী তার ওয়ান অফ দ্য অ্যালায়েন্স ছিল, কিন্তু রাজনীতিতে আসলে ধর্ম বা ধর্মকে ব্যবহার করাটাই একটা ভয়ঙ্কর বিষয়, কারণ এটা কখনো না কখনো রাষ্ট্র এবং জনগণের বিপক্ষেই দাঁড়ায়। কাজেই যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে আমরা না এগোবো, এবং একইভাবে সিকুলারিজম, সো কল্ড সিকুলারিজমও খারাপ। রাষ্ট্র পরিচালনা বা রাজনৈতিক দলগুলো যদি ধর্মহীনতার চর্চা করে, সেটাও ক্ষতিকারক। ধর্ম এবং ধর্মহীনতা দুটাই কিন্তু রাজনৈতিক, গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকারক। এই অবস্থায় বিএনপি গত 15 মাসে নানাভাবে তারা নিজেদের দলকে ধ্বংস করেছে, জনপ্রিয়তা নষ্ট করেছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে। এটা দেখলে মনে হয় যে একজন তার পায়ে কুড়াল দিয়ে বাড়ি মারতে মারতে পাটা ভেঙে ফেলেছে, কেটে ফেলেছে, এখন উপরের অংশ কাটা শুরু করেছে, নিজে শরীরকে কুড়াল দিয়ে কাটছে। প্রশ্নটা হচ্ছে কেন? এইটা শেষ কোথায় হবে? এখন বিএনপি এবং তার নেতা যদি তাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলে, তাতে বাংলাদেশের মানুষের আপাত দৃষ্টিতে খুব ক্ষতি নেই, কিন্তু বর্তমানে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণ করার জন্য অল্টারনেটিভ নাই। অল্টারনেটিভ জামাত হতে পারত, কিন্তু জামাতের কিছু অতীত সমস্যা আছে এবং বর্তমানে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আগামীতে ক্ষমতায় গেলে তারা এই ধর্মকে ব্যবহার করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে বা কোন ধরনের অত্যাচারের সম্মুখীন হবে দেশের মানুষ, সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। আর সালাউদ্দিন আহমেদের মাধ্যমে ইন্ডিয়া যদি দেশ পরিচালনা করতে চায়, সেটা হবে আওয়ামী লীগের ইন্ডিয়ার যে পরাজয়, ওটা হবে আরেকটি পরাজয়। কারণ সালাউদ্দিন আহমেদের মতো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তার গায়ে যে ইন্ডিয়ার গন্ধ লেগে আছে এবং তার কথাবার্তার মধ্যে নেতৃত্ব সুলভ কোনো বিষয় ওইভাবে দেখা যায়নি। সেটা যদি ইন্ডিয়া ভেবে থাকে, তাহলে বলতে হবে তাদের ইন্টেলিজেন্সদেরকে আর ভালো করে ট্রেনিং দেওয়া উচিত এবং